একটা ইয়ার দিয়ে যে এইভাবে সুযোগ সুবিধা দিয়ে, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব। বা আমরা যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা অনেক ক্ষেত্রে করতে পারি, কিন্তু আপনি যারা মিডিয়াম সাইজ বা ছোট তাদেরকে কিভাবে করাবেন? হ্যাঁ, তো এই যে ওভারঅল কনসেপ্টটা, তো এটা তো প্রাইমারি কনসেপ্ট। এখন এর আগে যদি আমি এফেক্ট কি, এটার এফেক্ট স্ট্রেট ফরওয়ার্ড, এই জিনিসগুলো নদীতে যাবে ফ্রি, আপনার যেখানে ওপেন ল্যান্ডগুলো আছে ওইটা তারা ফিল করবে। তারা ফিল না করলেও গভর্নমেন্টের নিজেরও আসলে কোনো প্ল্যান নেই, কারণ আমি আমার নিজের এলাকাতে দেখছি আমার যে হাউস হোল্ড সেটাই প্রপারলি ম্যানেজড হয় না। আমি আমার বাসায় কথা বলছি, তারা আমাদের ওইখানে একটা লেক ছিল, যে লেকে আমরা ছোটবেলায় মাছও ধরতাম, সেই লেকটা এখন ভরে গেছে, টোটালি ফিল্ড বাই ওয়েস্ট। তো আমি ওইখানে কয়েকজনের সাথে কথা বললাম, এবং আমার এটা স্যাড যে আমি আমার নিজের এলাকায় এটা করতে পারতেছি না। তো আমি বললাম হাউস হোল্ড সবাইকে যে তোমরা এটা এইভাবে না এইভাবে করো। তো মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে কয়েকজনকে নক করছি, কিন্তু তাদের কোনো স্ট্র্যাটেজি নাই যে এই ওয়েস্টগুলো তারা কোথায় নিয়ে রাখবে। আচ্ছা, বুঝলাম। এখন যে যেমন বাংলাদেশের যে ওয়েস্ট ধারা যে এনভায়রনমেন্টাল ডিজাস্টারটা হচ্ছে, আরো হচ্ছে, তো এখানে আপনার বুকে আপনার নির্দেশনাটা কি, দিক নির্দেশনাটা কি, হোয়াট ইউ ওয়ান্টেড টু পয়েন্ট, আপনি কি পয়েন্ট করতেছেন, মেসেজটা কি? আমি আসলে যেটা কার উদ্দেশ্যে মেসেজটা, আমার টার্গেট অডিয়েন্স ছিল হচ্ছে পলিসি মেকার, গভর্নমেন্ট এবং কি বিজনেস ওনার, আর এমনিতে যারা একাডেমিক পারপাসে রিসার্চ করবে তাদের জন্য। আর আমার মেসেজটা যেটা ছিল, আমি আসলে প্রথমে একটা পিকচার ড্র করেছি, বইটার নাম ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট হ্যান্ডবুক আর সাউথ এশিয়ান পার্সপেক্টিভ। এটা যে আমি শুধু বাংলাদেশ সাফার করবে তা না, নেপালেও সাফার করতেছে, কারণ পুরো এটা একটা এনভায়রনমেন্ট এমন একটা জিনিস, এটা একটা ছোট অল্প লোকেশন না, এটা স্লোলি মানে হরাইজনটা ব্রড হবে, গ্লোবাল, এবং আমরা সবাই সাফার করব। তো আমরা লন্ডনে বসেও কিন্তু এটা সাফার করবো বা করতেছি, যে এপ্রিলেও আমাদের স্নো হচ্ছে নিয়ারলি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পুরো সাউথ এশিয়াটা কভার করেছি অ্যাজ এ স্যাম্পল কেস। তো তাদেরকে আমি দেখাতে চেয়েছি যে ইফ উই আর নট ডুইং বিজনেস ইন এ সাস্টেনেবল ওয়ে অর ইন এ এথিক্যাল ওয়ে, তাহলে আমাদের কস্টটা ইন দ্য লং রান বা আমাদের ফিউচার জেনারেশনের জন্য কি পরিমাণ হবে। আমি সুন্দর করে ওখানে পয়েন্ট আউট করেছি যে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের ব্যবসার পলিসিটা কিরকম হবে, এবং তাদের কারেন্ট পলিসির কারণে আমাদের বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশনস বা হিমালয়স এগুলোর উপর কিরকম ইফেক্ট হচ্ছে। প্লাস আমাদের যে 6 সিজন ছিল, সিজনস, এখন তো আমাদের আর 6 সিজনস নাই, আমরা ষড় ঋতুর দেশ বলতে পারি না, উই হ্যাভ 4 সিজনস, ইভেন 4 আর নট প্রপারলি আমরা মেজার করতে পারি, সিং করতেছে। তো ওই জন্য আমি তাদেরকে মেসেজটা দিয়েছি যে এই যে আমরা যে ফ্রি সানলাইট পাচ্ছি, ওয়াটারটা এই দেশেও যদি আমরা চিন্তা করি যে ওয়াটার প্রোডাকশন কত এক্সপেন্সিভ, অথচ আমাদের দেশে এটা কত চিপ, তারপরেও কিন্তু আমরা এখন বর্তমান সার্কামস্টেন্সেসে বাংলাদেশে ফ্রেশ ওয়াটার পাওয়া যাচ্ছে না, পানিতে ভেজাল, এবং ফিশ স্পিসিস আমাদের লোপ পাচ্ছে, মাছে ভাতে বাঙালি, এবং এগ্রিকালচার আমাদের প্লেইং এ ভেরি ভাইটাল রোল। তো এগ্রিকালচারের উপরও পানির কারণে এবং ল্যান্ডের কারণে, ফার্টিলিটি কমে যাওয়ার কারণে এটা এগ্রিকালচারের উপরে প্রভাব ফেলবে। শর্ট টাইম বেনিফিটের জন্য আমরা লং টার্ম সাফার করতেছি, এবং ইটস স্টার্টেড নাও, অ্যাবসলিউটলি স্টার্টেড। এবং আমি বলবো যে এটা আমরা মিডল সিচুয়েশন ক্রস করে ফেলছি, আমাদের সময় খুব কম। এখন আমরা যদি ইমিডিয়েটলি এটাকে কোনো ইস্যু না ধরে ওইভাবে যদি স্ট্র্যাটেজাইজ না করি, আমাদের গভর্নমেন্টগুলো দেখা যায় তারা তাদের ডোমেস্টিক পলিটিক্স নিয়ে ব্যস্ত, অথচ এই ধরনের বড় ইস্যু নিয়ে তারা কেউ কথাও বলে না, বুঝেও না, আর কথা বলতেও চায় না। আমরা যদি বলতে চাই, আপনার টার্গেট অডিয়েন্স ছিল অ্যাওয়ারনেস ক্রিয়েট, হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি দিক নির্দেশনা দিয়েছেন গভর্নমেন্টকে? কি হাউ আমি তাদেরকে, আমার একটা ফ্রেমওয়ার্ক ছিল এখানে, গ্লোবাল সাস্টেনেবিলিটি ফ্রেমওয়ার্ক। তো ওই ফ্রেমওয়ার্কে আমি দেখিয়েছি যে আমি নিজেকে চিন্তা করি অ্যাজ এ গ্লোবাল সিটিজেন। তো আমরা যদি একটা গুড কর্পোরেট সিটিজেন বা গ্লোবাল সিটিজেন আপনি নিজেকে যেভাবেই প্লেস করেন, আপনি যদি আপনার সমাজের উন্নয়ন চান, সেক্ষেত্রে আপনার ব্যবসাকে সঠিকভাবে করতে হবে। ব্যবসা সঠিকভাবে করলে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এবং এটার সাথে পলিটিক্স ইন্টার রিলেটেড। তো এই 4টা জিনিসকে আমি একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক করে তাদেরকে দেখিয়েছি যে তোমরা যদি এই জিনিসগুলো ইউনাইটেডলি না করো, তাহলে লুপ থেকে যদি বের হয়ে যাও, হুএভার ইউ আর, দেন উই অল হ্যাভ টু সাফার। The environmental disaster, it's a big thing, এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ডিজাস্টার হচ্ছে। এখানে আপনার ইন্ডিয়াও রেসপন্সিবল, চায়নাও রেসপন্সিবল, আমরা ছোটখাটো ভাবে রেসপন্সিবল, যেটা আপনি বলতেছেন। বাট এখানে এফেক্টটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডেও আসছে। তো আপনার দৃষ্টিতে এখানে ফার্স্ট ওয়ার্ল্ড রেসপন্সিবিলিটির কোনো কিছু বলেন না আপনি এটাতে? আমি এটা আসলে, যেহেতু আমার সাউথ এশিয়া ছিল একটা কেস স্টাডি, আমি ফার্স্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে অনেক এক্সাম্পল এনেছি, যেটা আসলে বড় দেশগুলো এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে ইউজেস অফ এনার্জি
আমরা একটা বিগ ইস্যু যে কোন কান্ট্রি কি পরিমাণ এনার্জি ইউজ করে, কারণ কার্বন ইউজ করার মাধ্যমেই এটার সাথে কার্বনটা চলে যাচ্ছে। তো এখন বড় বড় কান্ট্রি ইউকে, ইউনাইটেড কিংডম, আমরা আরো বড় বড় যেসব কান্ট্রিগুলো আছে বা G20 কান্ট্রিগুলো যদি ধরি, তার মধ্যে ইন্ডিয়া, চায়না পড়ে যাবে, এরা যে পরিমাণ এনার্জি ইউজ করে ওইটা কিন্তু ডাইরেক্টলি এনভায়রনমেন্টের উপর পড়ে। আমি ওইখানে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমরা যদি 19th সেঞ্চুরি থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত ধরি, তাহলে এক্সন মোবিলকে আমরা দায়ী করব 5% গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, কারণ রিনিউয়েবল সোর্সেস তারা খুঁজতেছে না বা তারা পেয়েও সেখানে যাচ্ছে না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো ফসিল, ওইটা আমি একটা কোম্পানিকে দায়ী করছি স্পষ্ট, এবং আমি করি না এটা, ওই বেশ কিছু আর্টিকেলে এবং জার্নালে ক্লিয়ারলি রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে এই অয়েল কোম্পানিগুলো ইজ অলসো রেসপন্সিবল, কারণ আমাদের এখন রিনিউয়েবল এনার্জি দরকার, যেমন সানলাইট থেকে আমরা এনার্জি ইউজ করতে পারি, সেটা না করে আমরা যদি আমাদের ফসিল এনার্জিগুলো ইউজ করি, ওইটা আমাদের এনভায়রনমেন্টে অনেক ক্ষতি করে। তো ওই ক্ষেত্রে আমি আমাদের ডেভেলপ, তার পাশাপাশি তো আপনাকে একটা জিনিস দেখতে হবে যে যেটা হচ্ছে যে আনডেভেলপড কান্ট্রি লাইক বাংলাদেশ, হ্যাঁ, প্রাথমিক দৃষ্টিতে তাকে বাঁচতে হবে, হ্যাঁ, সার্ভাইভ করতে হবে, হ্যাঁ। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে সার্ভাইভালের জন্য লং টার্ম ডিজাস্টার হতে পারে, হ্যাঁ, তো এখানে কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ডিউটি নাই অবশ্যই হেল্প করার জন্য? সেই ব্যাপারে আপনার অপিনিয়নটা কি? আমার অপিনিয়ন হচ্ছে এই ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা করতে হবে, ডেভেলপড কান্ট্রিগুলোকে ডেভেলপিং কান্ট্রিকে নিয়ে তাদের একটা স্ট্রাকচার, একটা শেপ দিতে হবে, একটা লেজিসলেশন দিতে হবে, যেটা ইউনাইটেড নেশনস অলরেডি করেছে। আমরা এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে আবারও এই বিষয়ে আমাদের সাথে কথা বলবো। দর্শক দেখছেন জিজ্ঞাসা, কথা বলছি আমরা আমাদের অতিথি জনাব আলিয়ারের সাথে। নেব একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পরে আবারও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আবারও দেখা হবে। কোরআনের জ্ঞান বিশ্বের বিভিন্ন ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে দাওয়াতি গবেষণামূলক প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন। সব ধর্ম, জাতি, বয়স বা ভিন্ন ভিন্ন পেশার মানুষের কাছে কোরআনের শিক্ষা প্রচার করতে এ পর্যন্ত 2 লাখেরও বেশি কোরআন বিতরণ করেছে এ সংস্থাটি। সাদাকায়ে জারিয়ার মাধ্যমে কোরআনের আলো সর্বময় ছড়িয়ে দিতে দেখুন লাইভ অ্যাপিল 17 এপ্রিল বুধবার সন্ধ্যা 7টায়। Finding the right spot. Dreaming of a place to call home. Building up the foundations. Working as a team to put a roof above your head. Finding a way to make it happen. Orphans in need, that's what we're doing. Add your donation to our orphan village and let's finish this together. Orphans in need. Everybody always got me wrong. They never understood. Until I got myself takeaway menu printed from Impress Media. We provide top quality designs that get your takeaway menu noticed. Impress Media. Designed to impress. বড় পেরেশানি লাগে ঘর ভাড়া দেওয়াত, এত যে টেনশন আমার জানো দড়ি লাইছে। শুনো, ইয়োর মুভি স্ট্যান্ডে ফোন করো আর তারা লোকের রেন্ট গ্যারান্টি স্কিম করো। রেন্ট গ্যারান্টি? তোমার গরু টেনে তাহুকা বানা তাহুকা, তারা মাসে মাসে তোমার রেন্ট ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবা। অখটারে কয় রেন্ট গ্যারান্টি। ধরো এখন তারারে ফোন করো আর তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে। যদি গড় ভাড়া বা গড় বিক্রি করতে চান, আজই যোগাযোগ করুন ইয়োর মুভ এস্টেট এজেন্ট 0207-424-9944। গ্রাম বাংলায় আমরা যাবো, বেগুন আলুর ভর্তা খাবো, রুই বোয়াল পাবদা ইলিশ কই মাগুর ট্যাংরা পাবো। গ্রাম বাংলায় আমরা যাবো। গ্রাম বাংলা 68 ব্রিক লেন, লন্ডন E16RL। গ্রাম বাংলার সাথে আমার গ্রাম বাংলা। ইপোস সিস্টেম নানি আবার নষ্ট। গত 1 মাসে কতবার নষ্ট হইল? 3বার হইছিলাম না রে। হস্তায় ফাইয়া বস্তা বর্তায় না, পার্পল লাইট গালায় না খেলে। তারা ইপোস সিস্টেমের দাম একটু বেশি, খালি দামটাও দেখলায় নানি, কোয়ালিটি
up to 3 years guarantee, up to 12 months free repair and technical support. এটা দেখলা ভাইজান ওটাতে নৌকা বিনো ফালাই দিবা আমি গেলাম পারপলাই পারপলাই টেকনোলজিস বেস্ট কোয়ালিটি ইকোসিস্টেম নিয়ে আপনার পাশে 02085236200 প্রবাসে বসে গ্রামীণ খাবার খেতে আজই চলে আসুন ব্রিকলেনের আমার গাঁও রেস্টুরেন্টে। এখানে পাবেন গ্রামীণ সব ধরনের শাকসবজি, ইলিশ মাছ, রুই মাছ, মাছের চাটনি, অতি সুস্বাদু লতা শুটকি, আরো পাবেন হালিম, চটপটি আর মোগলাই পরোটা, দেশীয় পানখিলি সহ আরো অনেক কিছু। মহিলাদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। বিয়ে, জন্মদিন, ওয়ালিমা সহ আপনার যে কোনো পার্টির জন্য আজই বুকিং দিন আমার গাঁও রেস্টুরেন্টে 02073776688। গ্রামীণ খাবার যদি চাও চলে এসো আমার গাঁও। বিরতি থেকে ফিরে এসে আবারও শুভেচ্ছা, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন জিজ্ঞাসা, কথা বলছি আমরা আমাদের অতিথি জনাব আলিয়ারের সাথে। জনাব আলিয়ার, আমরা যেটা বলছিলাম ফার্স্ট ওয়ার্ল্ড এর রেসপন্সিবিলিটি বলছিলাম, তো আমরা এটা শেষ করি। আচ্ছা, আমি আমার ওইখানে যে ইন্ডিকেশনটা দিয়েছি যে ডেভেলপড কান্ট্রিগুলো ডেভেলপিং নেশনসকে যদি তারা স্ট্র্যাটেজিক্যালি কিছু সাপোর্ট করে এবং একটা ফ্রেমওয়ার্ক তারা করে দেয়, এবং এখানে অবভিয়াসলি কিছু ফান্ডের ব্যাপার আছে যেটা G20 বা G7 কান্ট্রি একটা কি রেসপন্সিবিলিটি নেচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, অনেক ক্ষেত্রে প্রোডাকশন যেটা আমরা ম্যাস প্রোডাকশন করি ডেভেলপিং নেশনসগুলোতে, ওইটা কিন্তু ডেভেলপড কান্ট্রির জন্য। আচ্ছা, তো ওই ক্ষেত্রে কিন্তু তারাই রেসপন্সিবল যে বাংলাদেশের মানুষের কয়টা এফেক্টেড হচ্ছে অ্যাবসলিউটলি টুডে টুমরো। তো ওই জন্য এবং দে হ্যাভ আন্ডারস্ট্যান্ড দিস থিংস, অ্যাবসলিউটলি তারা বুঝে সেটা, তারা বুঝে, হ্যাঁ তারা বুঝে। এই জন্যই কিন্তু তারা এখনো ওই মেন্টালিটি আছে এবং তারা ওই ফান্ডটা ডোনেট করতে চাচ্ছে। কিন্তু আমি বলবো শুধু ফান্ড না, এক্ষেত্রে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের দরকার আছে, কাজ করতে হবে টুগেদার। আচ্ছা, আমরা বললাম আপনার প্রথম বুক নিয়ে, দ্বিতীয় বুকটা কি, কবে লঞ্চ হচ্ছে? দ্বিতীয় বুকটা ম্যানুস্ক্রিপ্ট আমি পাবলিশারকে দিয়েছি, ওইটা ওরা ফাইনাল রিভিউ করে ওরা আমাকে একটা ফিডব্যাক দিবে উইদিন এ উইকস টাইমে। তো এটা দিলে লেটস সে ইন আদার 4 to 6 weeks it should be available in the market. কি নাম বুকের? Developing Ministerial Mindset, a Global View. মিনিস্টারিয়াল মাইন্ডসেট। আচ্ছা আচ্ছা, তো বলেন তো মিনিস্টারিয়াল মাইন্ডসেট সম্বন্ধে থেকে শুরু করবো আমরা? আমাদের ইংল্যান্ড থেকে শুরু করবো না ডেভেলপ কান্ট্রি থেকে শুরু করবো? এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে। কোত্থেকে শুরু করবেন? তো এখান থেকে শুরু করা যায়, ওইখান থেকে শুরু করা যায়, পজিটিভ সাইড নিয়ে শুরু করি। হ্যাঁ, এটার সাথে আমার প্রিভিয়াস বইয়ের একটা লিঙ্ক আছে। লিঙ্ক হচ্ছে আমরা যখন প্রথমে আলাপ আলোচনা করলাম যে ওইখানকার যে প্রবলেম বা এখানকার যে আমাদের যে গ্লোবাল প্রবলেমগুলো, এখন তখনই আমি রিয়েলাইজ করছি যে এই গ্লোবাল প্রবলেমগুলো আমাদের অনলি থার্ড সেক্টর বা সিভিল সোসাইটির পক্ষে একা সমাধান করা সম্ভব না। এবং 1969 থেকে বা 72-তে যখন স্টকহোম কনফারেন্স হলো, তারপরে আমাদের ছিল রিও, এগুলো যখন হইলো, তারপরেও কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি যে there is not such enough development. So I felt and I did some research and I found actually either we talk about developing nations or developed country, the decision makers are ultimately the cabinet members. Without power there is nothing possible. Absolutely. এবং বিশেষ করে জিওপলিটিক্স যেটা আছে, গ্লোবাল পলিটিক্স যেটা আছে, এক্স্যাক্টলি। তো এখন ডেভেলপড কান্ট্রি গুলো জিওপলিটিক্স এর সাথে ইনভলভ, আর ডেভেলপিং নেশনস গুলো ডোমেস্টিক পলিটিক্স এর সাথে ইনভলভ। বাট ডেভেলপড কান্ট্রি ডু কিপ অ্যান আই অন দ্য ডেভেলপিং নেশনস। তো এই কনফ্লিক্ট, এখানে রিলেশনটা হচ্ছে রিলেশন বা কনফ্লিক্ট যেটা ছিল যে তাদের প্রপার ইনফরমেশন এক্সচেঞ্জ বা একটা কমন মাইন্ডসেট নাই। যে এখন সবাই গ্লোবাল ডেভেলপমেন্টের কথা বলে, এখন আমি আপনিও যদি গ্লোবাল ডেভেলপমেন্টের কথা বলি, বাট ইফ উই ডু নট হ্যাভ এ কমন মাইন্ডসেট দেয়ার ইজ নো পয়েন্ট। তো কি ধরনের মাইন্ডসেট আমাদের বাংলাদেশের বলেন? এখন আমাদের বাংলাদেশের সিচুয়েশন, মিনিস্টারিয়াল মাইন্ডসেটটা বলেন। আমরা যদি নাম্বার অফ প্রোগ্রামস ইনফ্যাক্ট বাই চ্যানেলস অর আদার্স টিভি প্রোগ্রামস উই হ্যাভ ওয়াচড ফর রিসেন্ট ফিউ মান্থস অ্যান্ড উই হ্যাভ সিন যে বাংলাদেশে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল তারা এখনো সেই এমন সব ইস্যু নিয়ে কথা বলে যেগুলোর কোনো ভিত্তি নাই, যে কে স্বাধীনতা ঘোষণা দিল বা কি হইল না হইল, বর্তমান সার্কামস্টেন্সেস ইভেন হিস্টোরিক্যাল এবং নট ইভেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি, দে মেড হিস্ট্রি, এবং সেই হিস্ট্রি নিয়ে তারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে বা এগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সিতে যায়, লেস ইম্পর্টেন্ট থিংস, এবং তাদের অনেক স্টেটমেন্টের কোনো রেশনালিটি থাকে না, কোনো জাস্টিফিকেশন থাকে না। আমি একটা উদাহরণ দিই যেটা আমার কাছে খুব স্ট্রাইক করে,
যে নাম্বার অফ টাইমস আমি দেখেছি যে কারেন্ট গভর্নমেন্টের নাম্বার অফ মিনিস্টার তারা স্কুলে যায়, সিলেটের স্কুলে বা ঢাকা বা বিভিন্ন স্কুলে গিয়ে, স্কুল বলতে এখানে বুঝাচ্ছি আমি যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হুইচ ইজ বিলো ও লেভেল অর ইকুইভ্যালেন্ট টু ও লেভেল, ওইসব স্কুলে যায়, তাদেরকে বিভিন্ন কারণে উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। স্কুলে গিয়ে তারা উন্নয়ন বা শিশুদের উদ্দেশ্য কিছু না বলে তাদের কথাবার্তা হচ্ছে যুদ্ধাপরাধী, ফাঁসি, বিরোধী দল কি করলো না করলো। একটা স্কুলের বাচ্চা একদিকে তারা বলবে যে আমরা শিক্ষাঙ্গনে, আপনি বলতে চাচ্ছেন যে গভর্নমেন্টাল পলিটিক্যাল এজেন্ডা ওখানে বলা হচ্ছে, অ্যাবসলিউটলি, আর দেশ সম্বন্ধে, ডেভেলপমেন্ট সম্বন্ধে বা ওই স্কুল সম্পর্কে কিছু বলা হচ্ছে না, এবং পলিটিক্যাল এজেন্ডার মধ্যে অ্যাবসলিউটলি নট। এবং ওই পলিটিক্যাল এজেন্ডা গুলো মানে কি বলবেন যে বেসলেস এজেন্ডা, যেটা তাদেরকে শত্রুতা করার জন্য বা বিরোধিতা করার জন্য এজেন্ডা। এটা কোন ডেভেলপমেন্ট হেল্প করতেছে? এটা কোন ডেভেলপ, এই যে মাইন্ডসেট, এই যে একটা মিনিস্টার বা একটা ক্যাবিনেট মেম্বার, এটা কিভাবে তাকে সিলেক্ট করা হলো? আপনি যে মিনিস্ট্রিয়াল মাইন্ডসেট সম্বন্ধে বললেন, এখানে আপনার সলিউশনটা কি দিলেন? হাউ ক্যান কাম আউট ফ্রম দিস থিংস? আমার যে এটা ছিল যে ওইখানে যে অ্যানালাইসিসটা করেছি সেটা হচ্ছে যে ডেভেলপড কান্ট্রিগুলোতে, নাকি আপনি পাশাপাশি কোনো আমাদেরকে লাইট দেখিয়েছেন কিভাবে? অবশ্যই লাইকও দেখিয়েছি, মানে ওই জন্য আমি বলতে চাচ্ছি যে একটা কম্পারিজন করেছি যে ডেভেলপড কান্ট্রি, আসলে এরকম সিনারিও আমাদের এখানেও ডেভেলপড কান্ট্রিগুলোতেও দেখা যায় যে আমাদের এখনো কিছু কন্ট্রোভার্সি হচ্ছে ক্যাবিনেটে। আপনি বলতে চাচ্ছেন যে ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রাম থাকবে টু ট্রেন দি মিনিস্টার ফর দি ডেভেলপিং কান্ট্রি, এক্স্যাক্টলি, এবং একটা ফান্ড তৈরি করতে পারে, কারণ ইউনাইটেড নেশন যেহেতু মানে সাফারিংটা চলে আসতেছে, অ্যাবসলিউটলি। তো ওই ক্ষেত্রে যখন তারা ট্রেন আপ করবে সেখানে একটা ডিসক্রিমিনেশন আসতে পারে, কারণ এট দ্য সেম টাইম দেয়ার আর অলসো এক্সাম্পলস দ্যাট ডেভেলপিং নেশনস কুড হ্যাভ অলসো বেটার মিনিস্টার্স comparing to here as well. Exactly. So that's why what I suggested, that both of them should sit down together for training program, and they should sit down once in a year annually, and there should be a third party researcher যারা নিউট্রাল বেসিসে কাজের উপরে রিসার্চ করবে, যে ভালো করবে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, যে খারাপ করবে তাকে আমরা ওইভাবে শো অফ করবো যে দিস ইজ হোয়াট ইউ ডিড ফর লাস্ট 1 year and you give us answer why did you do so for corruptions or anything else. তো তখন এই যে প্রোগ্রামটা, এটা যদি এক্সচেঞ্জটা থাকে ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং নেশন, একটা জবাবদিহিতা যদি আমরা ওইভাবে তৈরি করি, তখন দেখা যাবে ডেভেলপিং নেশনস এন্ড ডেভেলপড কান্ট্রিজ মিনিস্টার্স শুড বি concerned that once in a year I am going to sit down and meet this sort of people, so how could I do this sort of crime? এখানে তো ধরেন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশগুলো ভালো ভালো আইডিয়াগুলো বড় করতে পারবে। উন্নয়নশীল দেশগুলোতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং যেটা ডেভেলপ কান্ট্রির জন্য নিডেড। তো এটা ইউনাইটেড নেশন যদি মিডল পয়েন্টে থাকে, এই এক্সচেঞ্জটা নাইসলি হবে, লিয়াজটা নাইসলি হবে, তখন ওইখানে কোনো কনফ্লিক্ট থাকবে না বা একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড বা বিহেভিয়ারটা থাকবে না, এবং ফান্ড হ্যাজ টু বি অ্যারেঞ্জড বাই দি ইউনাইটেড নেশন। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এখন আমরা আসি আপনি বাংলাদেশের প্রধান সমস্যাটা কি দেখেন আপনি বর্তমানে গ্লোবালি? বাংলাদেশের প্রধান সমস্যাটা কি, এটাকে মানে বলেন আপনি। আমাদের দেশে যে ফার্স্ট সমস্যাটা সবাই যেটা বলে বা হিস্টোরিক্যালি যেটা আমরা দেখতেছি যে ফার্স্ট প্রবলেম ইজ পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল আনরেস্ট। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে পলিটিক্স কখনো একটা স্টেবল সিচুয়েশনে ছিল না, কোনো গভর্নমেন্টই সাফিসিয়েন্ট টাইম পায় নাই। আবার বলবো যে কোনো গভর্নমেন্টই মোস্ট অফ দ্য কেসেসে, আমি বলবো স্পেশালি 80-র পর থেকে কোনো গভর্নমেন্টই স্পেশাল কোনো লং টার্ম স্ট্র্যাটেজি ডেভেলপ করে যায় নাই, এবং নেক্সট গভর্নমেন্ট আসলেই প্রিভিয়াস গভর্নমেন্ট যা করেছে তারা নতুন করে স্টেপ নেয়। যে কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে 1 বছর সময় এমনিতেই লেগে যায় জিনিস বুঝতে, অ্যানালাইসিস করতে। So this 1 year is always we are losing, এবং it also cost you money, it also cost you human resources and planning. তো তারপরে সেটা রাইট রং যাই হোক, এই যে আমাদের যে ফ্লো এবং আমাদের যে পলিটিক্যাল লিডার যে মেন্টালিটি, সেটা হচ্ছে ডেভেলপ কান্ট্রি তো কম প্র্যাকটিস হচ্ছে না। আজকে আমরা দেখি যেমন লেবার পার্টির যে স্ট্র্যাটেজিটা ছিল, কনজারভেটিভ গভর্নমেন্ট হ্যাজ অ্যাবলিশ এভরিথিং, নতুন ভাবে শুরু, আবার নেক্সট হয়তো লেবার আসবে, আসলে আবার সেই প্র্যাকটিসটা কিন্তু শুধু বাংলাদেশ বেলায় বললে এটা ভুল হয়ে যাবে, আমার মনে হয় এটা অন্যায় হবে। ডেভেলপ কান্ট্রি তো হচ্ছে। এখানকার একটা ডিফারেন্স হচ্ছে ওরা যেটা করে, দে হ্যাভ সাম লং টার্ম প্ল্যান, যে দেখা যায় যে তাদের যে ওই ইন্টারন্যাশনাল রিলেশনস বা ওই জিনিসগুলো যেগুলো থাকে যে ওইটাকে তারা ধরে রাখে, যে তাদের প্রত্যেকটা পার্টি নিজস্ব পলিসি থাকে ডেভেলপমেন্টের জন্য, তাদের নিজস্ব ফিলোসফি থাকে, দে গো হেড অ্যাকর্ডিং টু দেয়ার পলিসিস অ্যান্ড ফিলোসফিস। আর আমাদের দেশে কি হয়, সবকিছু মানে একবারে রুট থেকে চেঞ্জ করে দেয়। যেটা একটা জিনিস আছে, যেমন মনে করেন প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার ম্যানিফেস্টোতে
টাইম অফ চেঞ্জটা উল্লেখ রাখে, কিন্তু বাংলাদেশে বলে ওটা হচ্ছে ওইটা তো করেই না, ওই ধরনের কোনো প্ল্যানই নেই, কোনো কথাবার্তাই নেই, এবং কেউই বলে না যে নেক্সট 5 ইয়ার্স তাদের প্রপার স্ট্রাকচার এবং স্টেজগুলো কি থাকবে। তারা প্রত্যেক বছরে নতুন নতুন এজেন্ডা দেয় এবং দেখা যায় মোস্ট অফ দ্য কেসে ওই 4 বছরের সময় এসে তারা পুরো দেশটাকে মানে একেবারে উল্টে পাল্টে সব উন্নত করে ফেলবে, ওই ধরনের কমিটমেন্টে যায় ইলেকশনের আগে, এবং ইলেকশনের পরে সবকিছু মিথ্যা। আলিয়ার, আমাদের সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। দর্শক দেখছিলেন জিজ্ঞাসা, আমরা কথা বললাম, আমি বলবো লেখক এবং শিক্ষাবিদ জনাব আলিউর হোসেনের সাথে, বিশেষ করে তার বই নিয়ে কথা বললাম বাংলাদেশের প্রধানত 2-3টে সমস্যা নিয়ে, তার মধ্যে এনভায়রনমেন্ট এবং রাজনীতি। এনভায়রনমেন্ট এন্ড রাজনীতি দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুটোই বাংলাদেশের ক্ষেত্রে শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, এটা গ্লোবাল সমস্যা। এই গ্লোবাল সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে গ্লোবাল হেল্পের কিভাবে প্রয়োজন, কিভাবে আমরা ইউনাইটেড নেশনের মাধ্যমে এটাকে শুরু করতে পারি, তার সম্বন্ধে একটু আলোকপাত করলেন আমাদের আলিউর হোসেন তার বইতে, এবং ভবিষ্যৎ বইতে উনি রাজনীতি নিয়েও আলোকপাত করবেন। আমরা আশা করি যে এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা জাতির জন্য আমি মনে করি দরকারি, এবং এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা জাতিকে তার শুভ দিক নির্দেশনা নিয়েই এগিয়ে যাবে, এই বিশ্বাস রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। কোরআনের জ্ঞান বিশ্বের বিভিন্ন ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে দাওয়াতি গবেষণামূলক প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন। সব ধর্ম, জাতি, বয়স বা ভিন্ন ভিন্ন পেশার মানুষের কাছে কোরআনের শিক্ষা প্রচার করতে এ পর্যন্ত 2 লাখেরও বেশি কোরআন বিতরণ করেছে এ সংস্থাটি। সাদাকায়ে জারিয়ার মাধ্যমে কোরআনের আলো সর্বময় ছড়িয়ে দিতে দেখুন লাইভ অ্যাপিল 17 এপ্রিল বুধবার সন্ধ্যা 7টায়। Millions of UK households are struggling to pay bills or are sinking further into debt. The outstanding personal debt in the UK is more than £1.4 trillion. The Office for Budget Responsibility predicts that total household debt will reach £2 trillion by 2017. UK banks and building societies write off in excess of £5 billion of loans. As a consumer, you could be eligible for government legislation that allows you to write off debt you can't afford to pay. So if you are struggling with debt and need professional help and advice, contact Victor Stone. Victor Stone Financial Management. Call us on 0845 050 4541 and you could free yourself from debt. এমন হাজারো ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশিদেরকে সেবা প্রদানের জন্য প্রবাসীদের মহৎ উদ্যোগ বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। The honourable benefactors who are trying to make this happen, they need more support. It needs other people to keep wanting to help the poor people. মানবতার সেবায় এই হাসপাতাল নির্মাণে আপনাদের সহযোগিতায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। 4 মিলিয়নেরও বেশি অর্থ ব্যয়ে দেশের প্রথম ক্যান্সার হাসপাতাল নির্মাণে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে লগ অন করুন www.bbchospital.org। কিতা খবর ভাই সাহেব, ই কিতা অবস্থা? খুব খারাপ অবস্থা নাইনি? ওখানে আগরামলি রয়ে গেছে। কারিজ অনলাইন করতে পারবো আপনার সব সমস্যার সমাধান। আমরা আপনার রেস্টুরেন্টের খবর পৌঁছাইয়া দিব আস্থা ইউকে। কাস্টমার গরম হইয়া অনলাইন অর্ডার আর টেবিল বুকিং দিতে পারবো। আমরা আপনার ওয়েবসাইটও ডিজাইন করিয়া দিব। কারি পার্টনার কারিজ অনলাইন এখন আপনার মোবাইলে। বৈশাখে শুয়েছো তাপসুরি শাশুবাই মুমুর সুরে দাউড়ায়।
আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। নির্বাচন নিয়ে নতুন নতুন ফর্মুলা দিয়ে আরও জটিলতা সৃষ্টি করা হচ্ছে, এতে গণতন্ত্র সুসংহত হবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। টিআইবির নির্বাচনী ফর্মুলাকে স্বাগত জানিয়েছে বিএনপি, সমতার ভিত্তিতে সংলাপের দাবি, সংকট সমাধানে সবার অংশগ্রহণমূলক নির্বাচনী কাঠামো তৈরির আহ্বান সিপিডির। আওয়ামী লীগ নেতা মাহবুবুল হানিফের গুলশানের বাসভবনে ককটেল নিক্ষেপ, হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ, রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাংকের উদ্বেগ। বর্ষবরণে প্রস্তুত রাজধানী, দেশ জুড়ে ৫,৫০০ র্যাব সদস্যের ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৈশাখের প্রথম বিকেলে স্বস্তির বৃষ্টির আশাবাদ আবহাওয়াবিদদের। নির্বাচন নিয়ে নতুন নতুন ফর্মুলা দিয়ে আরও জটিলতা সৃষ্টি করা হচ্ছে, এতে গণতন্ত্র সুসংহত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, হত্যা, জ্বালাও পোড়াও করলেও এবার আর কেউ বেগম জিয়াকে ক্ষমতায় বসিয়ে দেবে না। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয় বলেও হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। তাইমুর রশিদের রিপোর্ট। গণভবনে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই আন্দোলনের নামে মানুষ হত্যা আর জ্বালাও পোড়াও করছে বিরোধী দল। বেগম জিয়া ইয়াহিয়ার পথে হাঁটছেন, এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় বিরোধী দলীয় নেত্রীর চরিত্র। মানুষের সহ্যতার সীমা আছে। যেভাবে দিনের পর দিন এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য তারা মানুষ হত্যা করবে আর বসে বসে আমরা দেখবো, এটা তো হয় না। মানুষের বাড়িতে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে। এখন জনগণ যদি আগুন দেওয়া শুরু করে তা যাবেন কোথায়? আমরা ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্য ধরা মানে দুর্বলতা না, এটাও তাদের ভাবা উচিত। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, তাই ভোট চুরি করে ক্ষমতায় আসবে না। একটা সংসদীয় গণতন্ত্র যেখানে আছে সেখানে নির্বাচন কিভাবে হয় সেটাই সকলে দেখা উচিত, সকলে অনুসরণ করা উচিত। নতুন নতুন ফর্মুলা দিয়ে দেশের মধ্যে আরো জটিলতা সৃষ্টি করা, তাহলে এই দেশে কখনো গণতন্ত্র সুসংহত হবে না, অব্যাহত গণতান্ত্রিক ধারা থাকবে না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির ডাকে হেফাজতে ইসলাম সাড়া না দেয় নাখুশ হয়েছেন বেগম জিয়া। রাজনীতি মানুষের জন্যই, তাই বিরোধী দলকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উনি মনে করেন কয়েকটা লাশ ফেললেই আর্মি এসে ক্ষমতা নিয়ে ওনাকে চেয়ারে বসায় দেবেন, ওনা ওই স্বপ্নটাই বারবার দেখতেই থাকেন। তো আল্লাহর রহমতে এখন পৃথিবীর যে পারিপার্শ্বিক অবস্থা এবং বাংলাদেশের যে অবস্থা, এই ঘটনা আর হবে না, ওনাকে কেউ এসে বসাবে না। আর ওনারও এটা মনে রাখা উচিত যে ফলটা পারে সেই খায়, ফল পারে কেউ আরেকজনে খাওয়ায় না। অপরাধী মন বলেই বিএনপি চেয়ারপারসন মামলা মোকাবেলায় ভয় পান বলে আবারও অভিযোগ করেন তিনি। এর আগে ফেনী ও খুলনায় হরতালে নিহত 5 পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে টিআইবির ফর্মুলাকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। সমতার ভিত্তিতে সংলাপের মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। তবে আলোচনার আগে কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন বিএনপি নেতারা। অন্যথায় গণবিস্ফোরণের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারিও দেন তারা। বিস্তারিত জানব সিকান্দার রেহমানের রিপোর্টে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ঐক্যমতের নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাদের এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। এদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আমরা আমাদের দল থেকে, আমাদের জোট থেকে এই কথাই আমরা বলে এসেছিলাম। সেই জন্য টিআইবিকে আমরা অভিনন্দন জানাই। আলোচনার যদি পরিবেশ সৃষ্টি করতে হয় তাহলে সকল রাজনৈতিক শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে, বিনা শর্তে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। সমতার ভিত্তিতে আলোচনার পক্ষে মত দিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। টিআইবি সহ যারা প্রত্যেকে যারা উদ্যোগ নিয়েছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটা বিল অনতিবিলম্বে যেভাবে কমিটি গঠন করে প্রয়োজন বোধে যাদের সঙ্গে আলাপ করা দরকার সকলের সঙ্গে আলাপ করে পার্লামেন্টে এই বিলটা উত্থাপন করে নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চয়তা দেওয়া হোক। অন্যথায় গণবিস্ফোরণের ফলে এই সরকারের পতন ঘটবে। সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন জোরদারের কথাও বলেন বিএনপি নেতারা। সুপ্রিম কোর্টের প্রধান সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা।
রাজনৈতিক অস্থিরতা দূর করতে সবার অংশগ্রহণমূলক নির্বাচনী কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য বিরোধী দলীয় শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন সংস্থাটি। একই সাথে হরতাল সহ নাশকতামূলক কর্মকাণ্ড বাদ দিয়ে বিরোধী দলকেও সংলাপে বসার পরামর্শ দিয়েছে। তবে সংলাপের